আন্তারা মৃধাকে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। আরশের মৃধা নিঃশব্দে একপাশে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিলেন। ডাক্তার এসে আন্তারা মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। ভাগ্য ভালো যে পুরো বাড়িতে কার্পেট বিছানো ছিল, তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। শুধু নাক মুখ ফেটে রক্ত বেরিয়েছে আর মাথায় সামান্য চোট লেগেছে। আঘাতটা মারাত্মক কিছু নয়, ডাক্তার মেডিসিন দিয়েই চলে গেছে। অপরদিকে জেবার রুমে একা গুটিসুটি মেরে বসে আছে। তার মনে প্রচণ্ড ভয় আর আশঙ্কা। ভাবছে সারিমের মতো হয়তো আরিশান মৃধাও তাকে ভুল বুঝবে। সে তো আর ইচ্ছে করে আন্তরের মৃধাকে ধাক্কা দেয়নি। নিজের গর্ভের অনাগত সন্তানকে বাঁচাতেই তাকে এই চরম পদক্ষেপ নিতে হয়েছে। যেবার দুই হাতে মুখ চেপে ফুফিয়ে কেঁদে উঠল। কেউ কেন সবাই তাকেই বারংবার ভুল বোঝে? তার সত্যটা কেউ কেন দেখতে পায় না? কানের মাঝে জিভা অনুভব করলো কেউ একজন তার সামনে হাঁটু কেড়ে বসেছে। চমকে উঠে তাকাতেই সামনে আরশিয়ার মৃধাকে দেখতে তার ভেতরটা ভয় কেঁপে উঠল। আরশি মৃধা জেবার ভয়টা লক্ষ্য করলেন, তবে মুখে কিছু বললেন না। তার গম্ভীর অবয়ব দেখে জেবা ভয়ে আরো কিছুটা পিছিয়ে গেল। এখন নিজেই সাফাই দেওয়ার মতো মানসিক শক্তি তার নেই। তাছাড়া সে তো জানে আন্তার মৃধাকে আরশির মৃধা কতটা ভালোবাসে। মুখে অস্বীকার করলেও মনে মনে যে এখনো দুর্বলতা আছে সেটা ভাবছিল জেবা। তার ভাবনায় ছেদ পড়ে। জেবাকে অবাক করে দিয়ে আরশির মৃধা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক এই কাণ্ড দেখে জেবা একদম স্তব্ধ হয়ে গেল। কিন্তু আরশির মৃধা তাকে কোনো কিছু ভাবার বা বলার সুযোগ দিলে না। জেবার ঘাড়ে আলতো চাপ দিতেই শারীরিক ও মানসিক চাপে ক্লান্ত মেয়েটি মুহূর্তের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়ল। আরশির মৃধা অত্যন্ত সতর্কতার সাথে জেবাকে বেডে শুয়ে দিলেন। ঘর ছেড়ে যাওয়ার আগে একবার ভালোবাসাময় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালেন। অনেক হয়েছে এসব নাটক, আর নয়। এবার প্রতিপক্ষকে তাদের পাপের চূড়ান্ত ফল বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তিনি গড়গড় পায়ে ঘর থেকে বের হলেন। যাবার সময় বাইরের দিক থেকে দরজাটা চাবি দিয়ে লক করে দিলেন। করিডোর পেরিয়ে আরশের মৃধা সোজা প্রবেশ করলেন আন্তার মৃধার ঘরে। গিয়ে দেখলেন তিনি অনেকটাই সুস্থ। আরশি মৃধাকে রুমে ঢুকতে দেখে আন্তার মৃধারও তীব্র ব্যথায় অভিনয় শুরু করলেন। আরশি মৃধা তার কাছে এগিয়ে এলেন। অত্যন্ত ক্ষুণ্ণ দৃষ্টিতে আন্তার মৃধাকে পরখ করলেন। একসময় এই রমণীর পায়ের কাছে তিনি হাত জোর করে পড়ে থাকতেন একটু ভালোবাসার জন্য। ভাবতেই আছে নিজের উপরে ভীষণ করুণা ও হাসি পাচ্ছে তার। আন্তারা মৃধা আরশি মৃধাকে দেখে করুণ স্বরে বলে উঠল, আরিশান, থ্যাংক গড তুমি শর্টের সময় চলে এসেছিলে, নয়তো আজ ওই বেয়াদব মেয়েটা আমাকে মেরেই ফেলতো শুনে আরশি মৃধা মনে মনে এক চিলতে তাচ্ছিল্যের হাসি হাসলেন। তবে এই চেহারায় রইল চরম কঠোরতা। আন্তার মৃধা আরো নাটকীয় কণ্ঠে বলল, আহা, আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, প্লিজ একটু সাহায্য করো আরিশান। আরিশান মৃধা আবারও চুপ করে রইলেন। তার এই নীরবতা দেখে আন্তারের মৃধা একটু অবাক হলেন। দুবার ডাকার পরও কোনো প্রতিক্রিয়া কেন নেই? কি হয়েছে তোমার আরিশান? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আরশির মৃধা এবারও কোনো জবাব না দিয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে বসলেন। দুই হাত ভাঁজ করে পায়ের ওপর পা তুলে নিজের স্বাভাবিক গম্ভীর ভঙ্গিতে বসে রইলেন। আন্তারা মৃধা তার দিকে তাকিয়ে আসল মতলব বোঝার চেষ্টা করছেন। অবশেষে বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, কিছু বলবে? এভাবে তাকিয়ে থাকার মানে কি? আরশির মৃধা এবার হালকা মুচকি হাসলেন। মাথাটা সামান্য নেড়ে বলল, বলার তো অনেক কিছুই আছে, তবে সেসব তোমার মুখ থেকে শোনার আর ইচ্ছে নেই। মানে কি বলতে চাচ্ছ? পরিষ্কার করে বলো। আরশি মৃধা সোজা চোখে তাকিয়ে বললেন, আগে বলো, আদ্রিজার ক্ষতি কেন করতে চেয়েছিল তুমি? আন্তারের মধ্যে একটু চমকে উঠলেন। আরশির কি তবে তার পরিকল্পনার কথা আজ করতে পেরেছে? কিন্তু মুখাবয়ব স্বাভাবিক রেখে বলল, আমি ক্ষতি করতে চেয়েছি মানে? আমি কেন ওর ক্ষতি করতে যাব? ওর সাথে আমার কিসের শত্রুতা? সেটাই তুমি জানতে চাচ্ছি আন্তারা? আদ্রিজার সাথে তোমার কিসের শত্রুতা? আন্তারা মৃধা রেগে গিয়ে বললেন, আরিশান, ব্যাস, অনেক হয়েছে। তোমার বাড়িতে থাকি বলে তুমি আমাকে মিথ্যা অপবাদ দেবে, আর আমি তা চুপচাপ সহ্য করে নেব? নো, নেভার, কখনই না। গিয়ে দেখো ওই মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। আর সামনে ধমকে উঠে, স্টপ ইট রবিশ, এনাফ ইজ এনাফ। আর একটাও মিথ্যে নয়। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে শেষ করে দিতে, কিন্তু আমি নিরুপায়, কারণ তোমার মতো জঘন্য নই। যে হাত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর কথা ছিল, সে হাত দিয়ে তুমি অকাতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করছো। কিভাবে পারো মানুষের শরীর থেকে অঙ্গ কেটে বের করে আনতে?
একটু বুক কাঁপে না এসব করতে? আল্লাহর ভয় নেই তোমার? ইউ ব্লাডি ওম্যান। আন্তরা মৃধার মুখে কথা শুনে প্রথমে অবাক হলেন, পরক্ষণে বুঝে গেলেন আরশিয়ান তার আসল রূপ চিনে ফেলেছে। তাই আর ভান করার প্রয়োজন মনে করলেন না। হুট করে বিকট শব্দে হেসে উঠলেন তিনি। এতক্ষণ যে মহিলা অসুস্থতা নাটক করছিল, মুহূর্তে তার ভেতর থেকে এক হিংস্র চেহারা বেরিয়ে এলো। আরশিয়ান মৃধা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, দেখিয়ে দিল তো নিজের আসল রূপ। সব যখন জেনেই গেছো, তখন আর লুকিয়ে রেখে লাভ কি? আন্তরা মৃধা সোজা হয়ে বললেন, তা আমার সব রহস্য উদ্ধার করতে নিশ্চয়ই তুমি একা নও, তোমার গুণধর ছেলের সাথে ছিল। আরশির মৃধা মাথা নেড়ে মৃদু হেসে বলল, সি ইউ আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম ইমপ্রেসড। আমার খুব জানতে ইচ্ছে করছে, তোমরা বাপ বেটা মিলে এত সব তথ্য কিভাবে বের করলে? আমি তো কোনো ক্লু রেখে যাইনি। আরশির মৃধা একটু ভেবে বলতে শুরু করলেন, তোমার উপর সন্দেহ সেদিনই হয়েছিল, যেদিন তুমি ফিরে এসেছিলে সেই মিথ্যে আংটির গল্প সাজালে। স্টার্ট মি। তোমার যুক্তিতে আমার খুব হাসি পেয়েছিল যে আংটির জোগাড় এত বিরল, সেটার জন্য তোমাকে কেউ আগুনে পুড়ে মারবে। হাউ জোকস। এরপর আর কিছু কিছু না, তোমার পেছনে 4-5টা দক্ষ ডিটেকটিভ টিম লাগিয়ে দিই। সেখান থেকে এমন কিছু তথ্য উঠে আসে যেগুলো 14 বছর আগে আন্তর্জাতিক অস্ত্র পাচারের কেসের সাথে হুবহু মিলে যায়। তারপর তোমার উপর কড়া নজর রাখার জন্য গোপনে হিডেন ক্যামেরা বসিয়ে দেওয়া হয়। কথাটি বলেই আরশের মৃধা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আন্তার মৃধা চমকে উঠতেই আরশিয়ান তার খুব কাছে এগিয়ে এলো, দুই পাশে হাত দিয়ে তাকে একরকম আটকে ফেললো। আরশের মৃধার উত্তপ্ত শ্বাস মুখে লাগতে আন্তার মৃধা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আরশের মৃধা বাঁকা হেসে এক হাত বাড়িয়ে আন্তার মৃধার পোশাকের ভাঁজে সূক্ষ্মভাবে লুকিয়ে থাকা একটি অত্যন্ত ছোট হিডেন ক্যামেরা খুলে নিলেন। তারপর গিয়ে নিজের চেয়ারে বসলেন। আন্তার মৃধা চোখ খুলে দেখে আরশের হাতের একটা পিচকে ক্যামেরা। তিনি ভাবতেও পারেনি আরশের মৃধা এতটা চতুর হতে পারে। তিনি খাট থেকে উঠে এসে কেড়ে নেওয়ার জন্য এগোতেই আরশের মৃধা তাকে মাঝপথে থামিয়ে দিল। ওখানেই বসো, আমার কথা কোনো শেষ হয়নি। অগত্যা আন্তরা মৃধা চোখ মুখ শক্ত করে আবারও বসলেন। আরশের মৃধা ক্যামেরাটা ঘুরে ফিরে দেখতে দেখতে বলল, প্রথমে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলাম, কিন্তু তোমার সঙ্গীরা বড্ড চতুর। তোমাদের একসাথে দেখা যাওয়া বেশ কঠিন ছিল, সে কারণেই ক্যামেরার কৌশল। এখন তোমার সব সঙ্গীর পরিচয় ও স্কেচ আমাদের কাছে একদম স্পষ্ট। আন্তারা কুটিল হেসে বলল, কিছুই করতে পারবে না তোমরা আমাদের। তোমার কি মনে হয় আমি তোমার এসব কথা শুনে ভয় পেয়েছি? আমি কখন বললাম তুমি ভয় পেয়েছো? আমি শুধু তোমার সাথীদের কথা তুললাম। এনিওয়ে, যে জিনিসটার খোঁজে তুমি এই বাড়িতে পড়েছিলে। আরশিমিতা পকেট থেকে একটি লকেট বের করে আঙুলের সাহায্যে ঘোরাতে লাগলো। লকেটটা চিনতে আন্তরা মৃধা 1 সেকেন্ডে সময় লাগলো না। নিচ্ছ মেরে আরশানের হাত থেকে লকেটটা কেড়ে নিল। থ্যাংক ইউ আরশান, সব কিছু জানা সত্ত্বেও আমার কাজটা তুমি ভীষণ সহজ করে দিলে। এখন আমি এখান থেকে চলেও যাব, তবে তোমার লাশের ওপর দিয়ে। আরশিমিতা ভাবে কণ্ঠে জবাব দিল, ট্রাই করে দেখতে পারো, তবে ফলাফল শূন্য। কি বোঝাতে চাচ্ছ তুমি? আরশিমিতা হেসে উঠল, এতক্ষণে তোমার লুকিয়ে রাখা সব অর্গান পুলিশের নিয়ন্ত্রণে চলে গেছে, আর সেগুলো দিয়ে এখন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অসহায় মানুষদের বিনামূল্যে অর্গান ট্রান্সফার করা হবে। এতে যদি তোমার পাপের বোঝা সামান্য হলো কমে। আন্তারা মৃধা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। সরকারের হাতে সব অঙ্গ চলে গেছে মানে? দুকা তাদের ছেড়ে কথা বলবে না, কিন্তু এই বিষয়ে দেলোয়ারের তাকে এখনো কিছু জানায়নি কেন? তার মনের কথা বুঝতে পেরে আরশের মৃধা মৃদু হাসলেন। ও, তোমার মূল হোতা লুকাকে নিয়ে ভাবছো? ডোন্ট ওয়ারি, লুকা আমাকে মারার সুযোগ পাবে না, কারণ নিজের দেশ থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার ফাঁসি হবে বলা চলে, তবে তোমারটা খুব নিশ্চিত। আন্তারা মৃধা তীব্র রাগে আরশি মৃধা থেকে ঘুরে দাঁড়ালেন। এত বছরের পরিশ্রম এই লোকটা কয়েক দিনে জল করে দিল। তিনি তেড়ে গিয়ে আরশি মৃধার কলা চেপে ধরলেন। তোমার নাটক বন্ধ করো, এসব কিছু হয়নি, সব মিথ্যা। তুমি আমাকে বোকা বানাতে চাইছো, তাই না? আরশি মৃধা এক ধাক্কায় আন্তরা মৃধার হাত কলার থেকে ছাড়িয়ে দিলেন। আন্তরা মৃধা ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়ল। আরশি মৃধা রিমোট দিয়ে দেওয়ালের টিভিটা অন করে দিল। স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ, দেলোয়ার ও অনুপমাকে পুলিশের গাড়িতে তুলছেন।
নিচে বড় বড় অক্ষরে লেখা শিরোনাম, আন্তর্জাতিক অস্ত্রোপচার চক্রের পর্দাফাঁস। দীর্ঘদিন মৃত সেজে থাকা সেনাবাহিনীর প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং সাবেক এমপি রাজন খন্দকারের স্ত্রী অনুপমা শিকদার গ্রেপ্তার। এই চক্রের সাথে জড়িত সবাইকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্ত্রী আন্তারা মৃধাও পাবলিক গাড়িতে তোলার সময় তাদের দিকে জুতো ছুঁড়ে মারছে। দৃশ্যটা দেখে শিউরে উঠল আন্তারা মৃধা। তাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে ভেবে আতঙ্কে কেঁপে উঠলেন তিনি। হঠাৎ তার মনে পড়ল অরির কথা। দেলোয়ার তো বলেছিল অরিকে যেন কোনোভাবে ঘর থেকে বের করানো হয়। অরিকে কিডন্যাপ করতে পারলে যে বা বিপদকে ফেলে লকেটটা সহজে আদায় করা যাবে। সেই কারণে তারা আরাফকে টাকা খাইয়ে শাহিনের সাথে হাত মিলিয়েছিল, যাতে জেবাকে সবাই দোষী ভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে লকেট তো জেবার কাছে ছিলই না, ছিল আরশের মৃধার কাছে। তাহলে অরি এখন কোথায়? আর সালিমকে যে মেসেজ ও ভিডিও পাঠিয়েছিল সেটা কি হলো? আরশের মৃধা তার মনের ভাব বুঝতে পেরে বলল, আদ্রিজের কথা ভেবে অস্থির হচ্ছে তো? আন্তারা মৃধা মাথা তুলে তাকালো। তুমি কিভাবে বুঝলে? তুমি কত বোকা আন্তারা, নয়তো আমাদের এই সাজানো ফাঁদে কিভাবে পা দিলে? ফাঁদের কথা শুনে আন্তারা মৃধা এবার কেঁপে উঠলেন। আরশের মৃধা শান্ত কণ্ঠে বুঝে বলল, তোমার প্ল্যান সম্পর্কে আমরা অনেক আগে থেকে অবগত ছিলাম। জানতাম তুমি ফিরে আসার পরেই কিছু না কিছু কুটির উদ্দেশ্য নিয়ে এসেছো। সে কারণে শাহিদকে আগে থেকে বলে রেখেছিলাম তোমার সব কথা যেন সে মনে রাখে, মেনে চলে, তোমার বিশ্বাস অর্জন করে। শাহিন তোমার সঙ্গ দিল। তুমিও আরব ছেলেটাকে টাকা খাইয়ে এনেছিলে, কিন্তু তোমার বোঝা উচিত ছিল আদ্রিজার জেবার সিকিউরিটি কতটা প্রখর। সালিম এসব আগে থেকে জানতো। সে ইচ্ছে করে বাড়িতে এসে ভাঙচুর চালায় আর জেবার ওপর রাগ দেখালো, যাতে তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার প্ল্যান সফল হয়েছে। আর তোমাকে এখানে ব্যস্ত রাখে। জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তোমার সঙ্গীদের ধরে ফেলতে আমাদের বেশি সময় লাগেনি, কারণ তারা তো তোমার সংকেতের অপেক্ষায় এক জায়গায় বসেছিল। এতক্ষণ আদ্রিজা আর সালিম নিরাপদে ট্রিপে চলে যাচ্ছে। আন্তারা মৃধা হতবাক হয়ে শুনল। তার নিখুঁত প্ল্যান এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা ভাবতে পারেনি। আরশের মৃধা আরও যোগ করল, তবে হ্যাঁ, সোলেমানকে খুন করার সময় তুমি যে ঘড়িটা ফিরে এসেছিলে সেটাই আমাদের জন্য বড় অকাট্য প্রমাণ ছিল। আরশের মৃধা পকেট থেকে সেই ঘড়িটা বের করে আন্তারা মৃধার চোখের সামনে ধরল। আন্তারা মৃধা চিনতে পারলেন ঘড়িটি। এটি তার হারিয়ে যাওয়া সেই ঘড়িটি। আরশের মৃধা বলতে থাকলেন, সোলেমানকে যেখান থেকে বস্তায় ভরে লাশ নদীতে ফেলা হয়েছিল সেখানে তল্লাশি চালাতে গিয়ে অবিরাম আমাদের গোপন আস্তানার সন্ধান পায় আর ক্যামেরায় ছবি তোলে। কিন্তু তুমি সেটা জেনে যাও আর তোমার লোকেরা তাকে ধরতে গেলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভাগ্যক্রমে সে বেঁচে গেল, ক্যামেরাটা হারিয়ে যায়। তবে সে আমাদের এই জায়গায় নিয়ে গেল। আমরা সোলেমানের একটি গোপন রেকর্ড পাই। মৃত্যু ঠিক আগ মুহূর্তে সে আমাদের কথোপকথন তোমাদের সব রেকর্ড রেখে গিয়েছিল। সেখান থেকে আমরা সব সত্য জানতে পারি। ও, তাহলে সব দিক থেকে এগিয়ে ছিল দেখি ওই সোলেমান। ভেরি ইন্টেলিজেন্স মানতে হবে। আরশের মৃধা মৃদু হাসলো। আন্তার মৃধা এখন কি করবে না করবে ভেবে পেলেন না, শুধু বুঝলেন সব শেষ, কিছু নেই ওনার কাছে। নিজেকে বাঁচানোর সকল পথ বন্ধ। হঠাৎ করে বিকট এক উন্মাদ মার্কা হাসি শব্দ পাওয়া গেল। সব হারিয়ে তিনি পাগলের মতো হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। দুই চোখ তার রক্তবর্ণ। সব শেষ, আমার সব শেষ, বিড়বিড় করতে লাগলেন তিনি। আরশে মৃধা দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, আমি আগে খারাপ থাকলেও এবার যা করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম। আগেরবার ধোকা দিয়েও এবার আমি সত্যি তোমার কাছে ফিরে এসেছিলাম আরিশান। ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে তোমার বুকে মাথা রেখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারবো। কিন্তু তুমি আমার সে আগের আরশান নাও, যে আমার ভুলগুলো ক্ষমা করে দিত। তুমি এখন অন্য এক আরিশান, যে কেবল আমার ভুলগুলো খুঁজে বের করে আর আমার থেকে পালানোর পথ খুঁজে। আর এই সব কিছু তুমি করছো নিজের মেয়ের বয়সী একটা মেয়ের জন্য, যাকে একসময় তুমি নিজের মেয়ের মতো দেখতে। আজ তাকে বউ বানিয়ে তাকে ঘিরে আমার সাথে এমনটা করছো, তাই না? তোমার আর আমার মাঝে একটাই বাধা, ওই জেবা। তুমি মেয়েটার জন্য আজ আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছ। কি আছো ওই মেয়ের মাঝে যা আমার মধ্যে ছিল না? দুদিন পর যখন তুমি বুড়ো হয়ে যাবে, তোমার কি মনে হয় ওই মেয়ে তোমাকে ভালোবাসা দেবে? ওর তো সবে জীবন শুরু, আর তুমি শেষের পথে। সামনের দিনগুলোর কথা তুমি একবারও ভাবোনি আরিশান?
তুমি মেয়ের মোহে পড়ে সব ভুলে বসে আছো, কিন্তু আমি তা শুধরে দেবই। আমি না বাঁচলেও তোমাকে বাঁচতে দেবো না। কথাগুলো শেষ হতেই আন্তরা মৃধা নিজের গোপন পোশাকের আড়াল থেকে লুকিয়ে রাখা লোডেড রিভলভার বের করে আচমকা তাক করলেন আরশিয়ানের বুক বরাবর। আরশিয়ান মৃধার সাথে সাথে উঠে দাঁড়ালেন, তবে তার মুখোভাবের কোনো ভয়ের চিহ্ন নেই। একদম বুক টান করে শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। আন্তরা মৃধা তাতে দাঁত চেপে বলল, মরার খুব শখ তাই না? ভয় হচ্ছে না? এখনই গুলি করে দেবো তোমাকে। আরশিয়ান মৃধা ঠান্ডা কণ্ঠে বলল, তুমি পারবে না আমাকে মারতে। পারবো না? রিয়েলি? তবে দেখে নাও। আন্তরা মৃধা বন্দুকের ট্রিগারে চাপ দিতেই যাবে, ঠিক তখনই তড়িৎ গতিতে একটি গুলি এসে বিদ্ধ তার হাতের তালুতে। যন্ত্রণায় চিৎকার করে উঠতেই বন্দুকটি হাত ছেড়ে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়ল। আন্তরা মৃধা পেছনে ফিরে দেখলেন ঘরে দরজায় দাঁড়িয়ে আছে অবিরাম আর আয়ুষ। পেছনে একদল সশস্ত্র পুলিশ বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই অবিরাম এগিয়ে এসে আন্তরা মৃধার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। অবিরাম আরশিয়ানের দিকে তাকিয়ে সম্মান জানিয়ে বলল, আমরা এখন একে কাস্টাডিতে নিয়ে যাচ্ছি স্যার। আরশিয়ান মৃধা হাতের ইশারায় সম্মতি জানালেন। নারী কনস্টেবল যন্ত্রণায় কোকাতে থাকা আন্তরা মৃধাকে চাদরাবন্দি করে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যেতে লাগলো। আন্তরা মৃধা চিৎকার করে বলতে লাগলো, আরিশান, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি কাউকে ছাড়বো না, ছেড়ে দাও আমাকে। আন্তরা মৃধাকে নিয়ে পুলিশ বাহিনী বেরিয়ে যেতেই ঘরের শান্ত পরিবেশ ফিরে এলো। আরশিয়ান মৃধা এগিয়ে এসে আয়ুষ ও অবিরামের সাথে হ্যান্ডশেক করলো। অনেক ধন্যবাদ তোমাদের। এই জটিল কেসটা সলভ করার পেছনে তোমাদের মতো যোগ্য অফিসারদের অবদান অপরিসীম। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। সালাম জানিয়ে আয়ুষ ও অবিরাম ঘর থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর আরশিয়ান মৃধা পকেট থেকে ফোন বের করে সালিমকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই সালিম বলল, জি বলো। আরশিয়ান মৃধা জিজ্ঞাসা করলো, কোথায় আছো তোমরা? এয়ারপোর্টে। কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাকভাবে সমাধান হয়ে গেছে। তুমি আদ্রিজা টিপটা উপভোগ করো। আর হ্যাঁ, আদ্রিজাকে এসব ব্যাপারে কিছু বলা দরকার নেই। ওর বাবা দেলোয়ার এখনো বেঁচে আছে, আর আন্তর্জাতিক পর্যায়ে একজন অপরাধী। এই সত্যটা সরাসরি সারা জীবন গোপনই থাক। আমি চাই না মেয়েটা কষ্ট পাক। তাছাড়া ওর বাবা হিসেবে তো আমি আছি, আর কিছুই প্রয়োজন নেই। অল দ্য বেস্ট ট্রিপের জন্য। সালিম বাবার কথায় সহমত জানালো, তারপরে হালকা কণ্ঠে বলল, তাহলে জেবাকে আমার পক্ষ থেকে একটা সরি বলে দিও, নয়তো দেখা যাবে তোমার বউ আমার ওপর রাগ করে বসে আছে। আমার অনাগত ভাই বোনের ওপর অত্যাচার চালাচ্ছে, আর সে দায়ে আমার সাথে বাবার ভাই ডাকটা শোনা হলো না। সালিমের কথা শুনে আরশিয়ান মৃধার গভীর মুখটা বিরক্তিতে কুঁচকে এলো। এই ছেলেরা একটু সুন্দরভাবে কথা বলবে কি এমন হয় না? ছেলেটা ফোন কেটে দিল। ছেলের সাথে কথা বাড়ালে এখন বিপদ। তাছাড়া জেবাকে ওনার সব কিছু এক্সপ্লেন করাও দরকার। এতক্ষণ পড়ছিলাম ইশকে দেফানিয়ার, লেখক রয়েছেন মেহসাবিন নাদিয়া। পর্ব 51। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।